তো অনিমাদির এক কাজিন সিস্টার আমাদের আসামেরই কোনো এক পাহাড়ি অঞ্চলে থাকে। বলছে যে এরকম এরকম টিচার্স ডে সেলিব্রেশন হবে, তো ওর বাবা বলছে যে ঠিক আছে আমি নিয়ে আসবো। আর কথা বলতে বলতে না দেখে মানুষ ধারাম করে ওইখানে পড়লো। একটু পরে না ওর মা শুনছে ব্যথা ব্যথা এরকম করে চিৎকার বলছে, ও মা বুকের মধ্যে কেউ যেন এরকম করে না আমাকে মানে চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কালকেও শরীরটা ভালো ছিল না, তোর মা বলছে এরকম করে জাস্ট টিপে টিপে দিচ্ছে। যেই টিপে দিতে গেছে ওর বাবার ছাটকা করে একদম একটা হাত দিয়ে একটা জোর এরকম করে ছাটকা মেরে ফেলছে। তুমি কোন সাহসে আমার গায়ে টাচ করেছো? একটা হাড্ডির মধ্যে মনে কি জাস্ট চামড়ার পাড়া, শুকনা খড় করা একটা হাড্ডি, ঠান্ডা। আস্তে আস্তে আমার পায়ে দিয়ে না এরকম করতে করতে যেই আমার উপরে হাঁটুর উপরে ওঠা শুরু করলাম, তখন শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আবারও আমাদের সাথে আছে রুমকিদি। রুমকিদি, কেমন আছো? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ আবার ইনভাইট করার জন্য। বাট আজকে কি ঘটনা এনেছো? আচ্ছা, এগেইন আসাম তো থাকবেই, অ্যান্ড থাকবে এমন একটা জিনের ঘটনা শোনাবো। মানে হয়তো এই জিনের কথা আদৌ শুনেছো কিনা আই ডোন্ট নো, বাট আমার ওটাই ফার্স্ট ছিল, ওটাই লাস্ট, তারপর কিন্তু কোনো ঘটনা আসেনি। বামুন জিন, আচ্ছা, ঠিক আছে। এবং প্রথমটা হলো অনিমাদি, উনি আমাদের আসামেরই বাসিন্দা। দিদি মানে শুরুর থেকে অনেক ঘটনা পাঠিয়েছেন আমাকে, ঠিক আছে। কারণ কি দেখো, পথ চলাটা তো এখন না হয় ভুরি ভুরি আমার ঘটনা আসছে, দেশ বিদেশ থেকেও আসছে। প্রথমটা তো আর নিজের কিছু কিছু দিয়ে শুরু করেছি, নিজের সঙ্গে হওয়া কিছু। কারণ আমরা যারা হরর নিয়ে কাজ করি, কিছু না কিছু তো ডেফিনেটলি হয়েছে, না হলে হয়তো আমরা ওরকমভাবে যদি প্রত্যক্ষ নিজের সেই অভিজ্ঞতা না করতাম, আমরা হয়তো এই প্ল্যাটফর্মে ওরকমভাবে সবার ঘটনা শেয়ার করতে পারতাম না, তাই না? তো আজকে এই দুটো ঘটনাই শোনাবো। আরেকটা কথা বলে দিই, যেহেতু আমি আসামে বর্ন অ্যান্ড ব্রট আপ, উচ্চারণে ভুলভাল হবে ভাই, আমাকে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। যদিও আমার শ্রোতা বন্ধুরা কথায় গল্প ভূতুরে আড্ডা স্টেশনের যে চ্যানেলের বন্ধুরা জানে, অ্যান্ড ওরা খুব এনজয় করে, বলে তুমি যেমন নর্মাল সাধারণ ওই রকমই থাকো, কোনো আর্টিফিশিয়াল করার দরকার নেই, তুমি এরকমই নর্মাল মতো বলে যাবে, ঠিক আছে চলো। তো এই ঘটনা দুটো তো আমরা শুনবই, বাট তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের কাছে যদি আপনাদের শোনা বা আপনাদের সাথে হওয়া কোনো ঘটনা থেকে থাকে, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে, আমরা সেটা শুনবো, তারপর এখানে ডেকে নেব। এবার তাহলে শুরু করি। নিশ্চয়ই। সো অনিমাদি, ঠিক আছে, অনিমাদি আমাদের আসামেরই বাসিন্দা। তো অ্যাকচুয়ালি কিছু কিছু ঘটনা এমন ভয়ঙ্কর হয় না যে মানুষের মানে নাম রিভিল করতে চায় না, বা যার সঙ্গে হয়েছে, কারণ হয়তো ওরকমই কিছু একটা হয়েছে যে হয়তো ওনার মেইনলি উদ্দেশ্য ছিল আমার সঙ্গে ঘটনা শেয়ার করা, যে এই ঘটনা থেকে মানুষের যাতে একটু সচেতন হয়ে যায়। হ্যাঁ, হট করে যে বাচ্চা মেয়েদের মানে কথায় অনেকে হয় না যে বাচ্চারা বলছে দূর পাত্তা দেবো না, না, প্রত্যেকটা কথাতে কিন্তু পাত্তা দেওয়া উচিত, মানে টেকেন ফর গ্রান্টেড নেওয়া কিন্তু উচিত নয়। কখন কার কী চলছে, তাই না, হিতে বিপরীত হয়ে যাওয়ার পর আমরা সেটা রিয়েলাইজ করি। তো অনিমাদির এক কাজিন সিস্টার, আমি রুমাদি বলে ওনাকে সম্বোধন করছি, রুমাদি আমাদের আসামেরই কোনো এক পাহাড়ি অঞ্চলে থাকে। তো আসাম অনেক বড়, শিলচর আছে, দেন লখিমপুর আছে, দেন শিবসাগর, অনেক বড় এরিয়া আর কি। হ্যাঁ, তো যে কোনো একটা প্রান্তে আর কি ওরা থাকে। তো পাহাড়ি অঞ্চলেই থাকে, এবং ওনার মেয়ে যার নাম আরাধনা কেন, আচ্ছা আরাধনা ওর ডাক নাম, ভালো নাম আরেকটা আছে, আরাধনা কেন, ওকে আরাধনা করেই পেয়েছে। হ্যাঁ, কারণ আমাদের হিন্দু ধর্মে বা বাঙালিদের মধ্যেও এই নিয়মটা কিন্তু আছে, পরপর 3 জেনারেশন যদি মেয়ে না হয়, তাহলে কিন্তু অনেকে দুর্গা পূজাও করে মেয়ে চাই, কারণ একটা মেয়ে কিন্তু ঘরে শ্রী ফেরায়, লক্ষ্মী ফেরায়। তো মেয়ে না ছাড়া হলো লক্ষ্মী ছাড়া ঘর। তো অনেক সময় আমি আমাদের ইয়ের মধ্যেই শুনেছি, রিলেটিভের মধ্যেই শুনেছি যে দুর্গা পূজা করেছে সো দ্যাট ওদের বাড়িতে মেয়ে আসুক। তো আরাধনার বড়দাদুরা মানে আই মিন টু সে, দাদুর বাবাদের ভাই ছিল, বোন ছিল না, দাদুদের ভাই বোন ছিল না, ওর বাবারাও 3 ভাই, কিন্তু ওদের কোনো বোন ছিল না। তো 3 জেনারেশন হয়ে গেছে, ওর ঠাকুমার একটু টেনশন হওয়া শুরু করেছে। হ্যাঁ,
তো ঠাকুমা বলছে, মানে ঠাকুমা খুব মানে প্রে করছে কি করব, একটা তো মেয়ে দিয়ে দাও, একটা মেয়ে দিয়ে, ঠিক ঠিক। তারপর আরাধনার জন্ম। তো আরাধনার জন্মের 5 বছর পর ভাই হয়েছে, যদিও যেহেতু এত কষ্ট করে হয়েছে, তো আমাদের যেমন আসামে এই জিনিসটা আছে, আমাদেরও আছে যে জন্মের পর কিন্তু ঠিকুজি কুষ্টি একটা বানাই, আচার্যি ব্রাহ্মণকে দিয়ে। তো ওদেরও একটা চেনাশোনা ব্রাহ্মণ ছিল, তো ওনাকে ডেকেছে। তো আরাধনার কুষ্টি বিচার করে, মানে কুষ্টি করে জানা গেল যে ও খুব ভালো নক্ষত্রে জন্ম হয়েছে, বাট ওর কিছু কিছু নক্ষত্রগত দোষ আছে। দোষ বলা ঠিক না, মানে যেমন ওর গণটা দেবগণ, হালকা রাশি তো আছেই, প্লাস নক্ষত্রের এমন কিছু একটা পজিশন আসবে যে অমুক একটা, মানে ধরো কবে থেকে 12 বছর থেকে 15 বছর বা 16 বছর অবধি ওকে কিন্তু খুব কেয়ারফুলি রাখতে হবে। আর পুরোহিত একটা কথা বললেন, যেহেতু মায়ের আশীর্বাদে আরাধনা এসছে, প্রতি বছর তোমরা মায়ের পুজো করো, মেবি সেটা তুমি বিপত্তারিণী রূপে করো বা মা কালী রূপে করো। তারপর থেকে নাকি আমাদের যে দীপান্বিতা অমাবস্যা, কালী পূজা হয় না ভূত চতুর্দশীর পরের দিন, ওইটাই ওদের বাৎসরিক পুজো হয় আর কি কালী মায়ের। ওদের একটা কি নিয়ম জানো তো, যে কালী পুজো তো হওয়ার পর সঙ্গে সঙ্গে বিসর্জন হবে না, পরের বার মা আসবে, মা পুজো হবে, মা পুজো হওয়ার পর যখন এই মাকে ওই বেদিতে রাখার সময় হবে, তখন গিয়ে ওই বেদির মা বিসর্জন যাবে, এর আগে নয়, ঠিক আছে, যাতে মায়ের পুরোপুরি কৃপা দৃষ্টি থাকে আর কি, ঠিক আছে। তো আরাধনা আস্তে আস্তে বড় হচ্ছে, এবং ডেফিনেটলি যখন বাড়ির একটা মেয়ে খুবই আদুরের, অ্যান্ড আমাদের ওখানে কিন্তু পাহাড়ি এলাকা না, আপস অ্যান্ড ডাউনস এরকম হয়, হ্যাঁ, মানে সব সমতল তো নয়, পাহাড়ি এলাকা যেহেতু। তো ও যখন ক্লাস 10-এ পড়ার পর টিউশন বাগেরা তো আছে, টিউশন যেতে হয়। তো যেহেতু একমাত্র মেয়ে না, রাত্রে বেশি হয়ে গেলে না ওর বাবা বা কাকা চলে যেত টিউশনের ওখানে আনতে, যাতে একা না আসে মেয়েটা। দিনটা ছিল তোমার 5 সেপ্টেম্বর টিচার্স ডে, ওদের কোচিংয়ে আর কি, যেহেতু বললাম বোর্ড দেবে, হ্যাঁ, প্রি বোর্ডও আসতে চলেছে, তো ওদের ইচ্ছে আছে যে এই বছর স্যারের জন্য টিচার্স ডেটা একটু ভালো করে সেলিব্রেট করবে। তো এখানে হলে হয়তো সঙ্গে সঙ্গে এখন ব্লিঙ্কিট, মানে ওইসব ওয়েবসাইট থেকে তুমি কেক এনে নিতে পারো, বা যে কোনো কেক শপে গেলে কেক হয়। আমাদের ওখানে কিন্তু কেকটা অর্ডার দিতে হয় 2 দিন আগে, স্পেশালি এইসব এরিয়াতে 2 দিন আগে অর্ডার দিয়ে আসতে হয়। তো ওরা প্ল্যান করলো 2 তারিখে গিয়ে এরকম সব, মানে একটা টাকা করে যে আমরা অমুক দিনে স্যারের বাড়ি সেলিব্রেট করব। কিন্তু 3 তারিখে শোনা যায় যে ওর স্যারের মার এত শরীর খারাপ, হসপিটালাইজড। তখন ওরা কেক শপে গিয়ে বললো যে আমরা তাহলে 8 তারিখে করি, তো 8 তারিখে দেবেন, ততদিনে হোপসো আন্টি ঠিক হয়ে যাবেন। তো ঠিক ওনার মানে একটু কিছু, মানে ওই শ্বাস প্রশ্বাসের প্রবলেমের জন্য ভয় ছোটো মানে নার্সিংহোমে নিয়ে গেছিলো। তারপর যাই হোক, ওরা 7-8 তারিখে বলেছে যে আমরা ওইখানে স্যারের টিচার্স ডে সেলিব্রেট করব। তো ওরাই এখন এই ব্যাচের পরে তো ওরা এইচএস উঠে যাবে, আর তো পাবে না। তো স্যারের বউ ওনাদের জন্য চিকেন পোলাও ওইসব রান্না করেছে। তো বাবাকে বলছে যে এরকম টিচার্স ডে সেলিব্রেশন হবে। তো বলছে যে ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাদ্র মাসেই চলছিল, সেপ্টেম্বরটা ভাদ্র মাসে লাস্ট মুহূর্তে পড়ে। তো ওর বাবা বলছে যে ঠিক আছে আমি নিয়ে আসবো। তো ঠিক আছে, ও গেছে, যাওয়ার পর খাওয়া হয়েছে, হওয়ার পর বাবা নিতে এসছে। নিতে যাওয়ার পর ও একটা না, আমাদের ওখানে ঘুমটি আছে, পান দোকান, যেহেতু আসামের মানুষের প্রচুর পান খায়, ঘুমটি থাকে, হ্যাঁ। তো ওর বাবা যেহেতু স্মোক করতেন, তো ওকে বলছে যে মানু তুই যা ঘরে যা, আমি একটা সিগারেট খাই আইতেছি। তো বলছে যে আমিও ওইটাই ভাবতেছিলাম, আমার বহুত জোরে পেচ্ছাপ পাইছে, আমি এখন যাবো আর কি। তো বলছে যে হ্যাঁ তুই যা, আমি দেখতেছি, এখানে দাঁড়ায় দেখতেছি, তুই ঘরে ঢোক, তারপর আমি দেখছি এখান থেকে। তো মানু যাচ্ছে, ওর বাবা তো অবভিয়াসলি এরকম করে দেখছে মেয়েটা পচলো কিনা। আর তখন মানে 1000 টাকার নোট, 2000 টাকার নোট ছিল। তো ওই পান দোকানকে বলে 2000। তো উনি খ্যাচ করছে, এই একটা সিগারেট নিলেন, প্যাকেট নিলেন, আমি খুচরা কোথায় দেবো। আর কথা বলতে না দেখে মানু ধারাম করে ওইখানে পড়লো। উনি তো বলছে তুই রাখ টাকা, বলে ও দৌড়েছে উনি। আর এদিকে ওরাও দৌড়ে এসছে, কী হয়েছে দেখে মানু এরকম পড়া। তো বলছি কি রে, চোট পাইছিস নাকি? বলছে না, ব্যথা তো পাইছি, কেমন মনে হলে কি কেউ পেছন দিকে এরকম করে জোরে আমাকে ধাক্কা দিয়েছে, হ্যাঁ। তো বলছে যে চোখ, মানে অন্ধকার রাস্তা, জানো, উঁচা নিচা রাস্তা আমাদের এখানে, তুই দেখা শুই না তো হাঁটবি। তো বলছে না, আমার স্পষ্ট মনে হলো আমাকে কেউ ধাক্কা দিয়েছে। ঠিক আছে, তো ওই দিন তো আসার পর আচ্ছা, মানু যেহেতু একটাই মেয়ে না, বাবা মার থেকে আলাদা রুমে ঘুমোতো, বাট দুটো রুম কেমন করা বলো তো, দরজা নেই, দরজা ওই যে এরকম তোমার এরকম এর মতো, যে মানে এরকম ইউ শেপ টাইপের, দরজা লাগানো না। তো সো দ্যাট ও মানু যদি পড়তেও বসে না, তো মাঝে মধ্যে মা এসে যাতে দেখে, যেহেতু বোর্ডের জন্য প্রিপারেশন করছে।
বা অনেক সময় ওর বাবা এসে মানে একটা মেয়ে যখন কাঠটাকে এরকম টিপে দিচ্ছে, মা রে হয়ে গেছে চল, পড়া হয়ে গেছে চল এখন ঘুমা, আবার কালকে পড়ে নিস, না বাবা আর একটু, এরকম আর কি খুনসুটি চলে মা আর বাবার, মেয়ে আর বাবা, ঠিক আছে। তো সেদিন কি হয়েছে, ওর তো গুরু পাক খেয়েছে, খেয়েছে, তো আজকে আর পড়ার ইচ্ছে না, ও গিয়ে রুমে ঘুমিয়ে গেছে। একটু পরে না ওর মা শুনছে ব্যথা ব্যথা এরকম করে চিৎকার করছে। তো ওর মা দৌড়ে গেছে, বলছে কী হয়েছে মানু? বলছে ও মা, বুকের মধ্যে কেউ যেন এরকম করে না আমাকে মানে চেপে ধরেছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো ওর মা উঠে ভেবেছে গুরু পাক খেয়ে এসছে, মেবি মেয়ের গ্যাস হলেও হতে পারে, গ্যাসের থেকেও এরকম হয়। তো উনি ওই ডাইজিন वगैरह দিয়েছেন। তো ওই দিন সকালবেলা অনেকটা ঠিক হয়েছে। তো ওই দিনও ওর টিউশন ছিল, যেহেতু আর কি ওরা মানে স্যার বলেছেন এই কয়েকদিন করিয়ে পরে ছুটি দেওয়া, প্রি বোর্ডের পরে যাতে ওর আসতে না লাগে। তো সেদিনও টিউশন ছিল, টিউশনে গেছে। টিউশন থেকে আসার পর ওই তখন থেকে ওর মধ্যে কিছু লক্ষ্য হতে লাগলো। ফর এক্সাম্পল জেনারেলি বলে যে মেয়েদের নাকি পিঙ্ক কালারটা খুব ফেভারেট। মানো এমন একটা মেয়ে ছিল, পিঙ্ক একদম ভালো লাগতো না, পিঙ্ক পরতেই চাইতো না। হ্যাঁ, তো এখানে যেমন কলকাতায় একটা জিনিস দেখেছি, হ্যাঁ, যে দুর্গা পূজার অগাস্ট, ধরো অক্টোবরে পুজো, অগাস্ট থেকে শপিং হয়ে যায়। আমাদের কিন্তু ওখানে ওরকম হয় না, পুজোর 15-20 দিন আগের থেকে কিন্তু শপিংটা শুরু হয় আমাদের। হ্যাঁ, তো সবাই পুজোর বাজার করতে যাবে। তো মানো বলছে যে এই হঠাৎ ও বলছে এবার না আমি পিঙ্ক কালারের একটা নেবো, সালোয়ার নেবো। তোর মা বলে তোর কোনো দিনও পিঙ্ক কালার ফেভারিট না, তুই হঠাৎ পিঙ্ক কালারের ফ্রক মানে সালোয়ার নিবি বলছিস। বলছে না আমার মনে হয় আমার উপর পিঙ্ক কালারটা স্যুট করবে। ঠিক আছে, ফাইন। তো মানে বলছে ঠিক আছে চলো, মানে এখন টিন এজ তো কখন কি কার মুড হয় ভগবানই জানে। তো ঠিক আছে, সেদিন কী হয়েছে, ও পড়ছে, ওর বাবা না গেছে, গিয়ে তো বলছে মারে কালকেও শরীরটা ভালো ছিল না, তোর মা বলছে, এরকম করে জাস্ট টিপে দিচ্ছে। যেই টিপে দিতে গেছে ওর বাবার ঝাটকা করে একদম পুরো মানে স্কুকে বলতে একটা হাত দিয়ে একটা জোর এরকম করে ঝাটকা মেরে হয়েছে। তুমি কোন সাহসে আমার গায়ে টাচ করেছো? লজ্জা করে না মেয়ে মানুষের গায়ে হাত দিতে? ওর বাবা এরকম করে তাকিয়ে আছে, মানে ওর মেয়ের গায়ে হাত দিচ্ছেন, এটা তো উনি করেনি, ওনার মেয়ে পড়তে ঘাড় ব্যথা যখন হয়ে যায় উনি না এরকম করে ফ্যাল করে তাকিয়ে আছে মানুর দিকে, মানে আরাধনাকেই মানু বলে ডাকে, হ্যাঁ তাই মানু বলেই বলছি কি বলছিস মা এইসব কথা? বলছে তোমার লজ্জা করে না মেয়ে মানুষের গায়ে হাত দিতে? কেন হাত দিচ্ছ আমার গায়ে? হ্যাঁ এরকম করে বলছে। তো উনি না ভ্যাবাচেকা খেয়ে গেছেন, উনি চুপচাপ এসে মানে ওনার ওয়াইফকেও কিছু বলেনি। পরের দিন সকালে বলছে ওই মানুর কি হয়েছে গো? বলছে কেন? বলছে আমাকে বলছে আমি ওর গায়ের টাচ, আমি তো ছোটোবেলার থেকে ওকে বড় করলাম কোলে পিঠে করে, আমি টাচ করতে গেলাম আমাকে বললো মেয়ে মানুষের গায়ের টাচ। বলছে জানি না গো, আজকালকার বাচ্চা পোলাপানের কখন কি বিমৃতি ধরে। হ্যাঁ, যেই মেয়ের পিঙ্ক কালার পছন্দ ছিল না, কইতেছে পিঙ্ক কালারের বলে সালোয়ার নেব। তো ওর বাবা না আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, হ্যাঁ মানে যতটুকু না ব্যথা পেয়েছে তার থেকেও একটা বড় একটা আঘাত পেয়েছে। আচ্ছা, আমি বললাম যে মানুর একটা ছোট ভাইও হয়েছিল জন্মের 5 বছর পর। তো ভাই বোনের মারপিট কিন্তু লাগে, আমার ভাইয়ের সঙ্গে আমার বহুত লাগতো, স্পেশালি রিমোট নিয়ে। ও এই চ্যানেল দেখবে, আমি এই চ্যানেল দেখবো, ঠিক আছে। বাট দেখো মারপিট মানে ওই রকম মারপিট, কিন্তু ওরকম হাতাহাতি ওরকম না, ওই একটু চুল টেনে দিলাম ওরকমই হয়। তো ওদের সঙ্গেও কিন্তু সেম থিংই ছিল, যে রিমোট নিয়েই মারপিট হতো মেইনলি। তো রিমোটটা নিয়েছে, দ্যাট টাইম ওর ভাই এসে বলছে হ্যাঁ দিদি রিমোটটা দে। তো রিমোট দেবে না, তো বলে চুলের মুঠি ধরেছে, হ্যাঁ যে দিবি না, এরকম করে চুলটাকে এরকম করে টেনেছে, সঙ্গে সঙ্গে সপাটে চর ভাইয়ের। ওর ভাই ভ্যাবাচাকা, আমি বললাম না ঝগড়াঝাটি লাগতো, কিন্তু দিদির হাতে কোনোদিনও এরকম থাপ্পড় খাইনি। আর পুরো 5 আঙুলের দাগ ভাইটার এখানে, মানে কেমন কষিয়ে থাপ্পড়টা মেরেছে। রাগে গজগজ করে করতে চলে গেছে। ওর ভাই তো আক্কা বাক্কা, বলছে মা দিদি তো কোনোদিনও আমাকে মারিনি, রিমোট নিয়ে তো আগেও ঝগড়া হয়েছে আমাদের সঙ্গে, আমাকে দেখো মা কীভাবে দিদি মেরেছে বলে না চোখ দিয়ে টস টস করে জল পড়া শুরু করেছে। তখন না ওর মা বলছে জানি না এটার সঙ্গে কী হয়েছে, উনি না মানে করছে। আর ওর ঠাকুমা কিন্তু জীবিত তখন ওর ঠাকুমা বলছে কি মেইয়ার বোধহয় হাওয়া লাগছে, মেইয়ারে বোধহয় নজরে দিছে, দৃষ্টি লাগছে, ওরে ঝাড়ায় আনো, ছোটোবেলায় যার থেকে ঝাড়ায় আনছি না, ওখানে গিয়া তুমি ঝাড়ায় আনো গিয়া। তো বলছে যে হ্যাঁ মা আনবো, ছাড়িয়ে আনবো। মানে উনি তো অনেক কিছু ভাবছেন, মানে মেয়েটার এরকম কেন, কি হলো। হ্যাঁ, তো সেদিনও টিউশন ছিল, আমি বললাম না কন্টিনিউয়াস টিউশন করে শেষ করে দেবে চ্যাপ্টারগুলি, মানে পুরো কমপ্লিট করে দেবে। ওই দিন ও গেছে ধরো 1.5 ঘন্টা 2 ঘন্টা টিউশন করতে হয়। ওই দিন কী করেছে, আধা ঘন্টা যাওয়ার পরে না ওদিকে হুট 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 করে
ঘরে ঢুকলো, ঘরে ঢুকে মানে হুম্বি তম্বি করছে, একদম পুরো চুল টুল কেমন মানে এলোমেলো। তো বলছে কী হয়েছে তোর? বলছে আমি আর এই স্যারের বাড়ি যাবো না, ওই স্যারের বাড়িতে আমি আর যাবোই না। বলছে কেন, কী হয়েছে বলবি তো? বলছে না আমি যাবো না এই স্যারের বাড়ি, বলে চলে গেছে। একটু পর টিউশন শেষ করেই ওর বান্ধবীরা এসে মানে মানুর মাকে বলছে, আন্টি মানুর কি হয়েছে গো? বলছে কেন রে বাবা, ও দেখলাম মানে স্যারের বাড়ি থেকে রাগ ঠাক করে এসছে, কী হয়েছে রে বাবা? তো বলছে ও আন্টি ও এরকম কেন করছে গো? বলছে কী হয়েছে বলবি? বলছে আজকে না জানো তো মানে ক্লাস 10-এর একটা ছেলে, ওর ম্যাথসের কিছু প্রবলেম হচ্ছিল, ও আগের টিউশন একটা করতো, ওর অসুবিধা হচ্ছে বলে স্যারের কাছে না ও বলেছে যে 2 মাসে মানে একটা কোর্স করবে আর কি। স্যার ওকে বলেছে ঠিক আছে আমাদের সঙ্গেও করাবে, প্লাস এক্সট্রা মানে কোর্সও করিয়ে দেবে, ডেফিনেটলি ওটার জন্য আলাদা চার্জ পে করবে। তো আমাদের সঙ্গে যখন স্যার মানে কথা টথা বলছিল, আমাদের সঙ্গে ছেলেটা নামটা রাকেশ আর কি, রাকেশ আমাদের সঙ্গে কথাবার্তা বলেছে, হ্যান্ডশেক করেছে। মানুষ সঙ্গে হ্যান্ডশেক করার জন্য হাতটা বাড়িয়েছে, টাচ করতে যাবে, মানে টাচ হয়েছেও হয়তো, মানু না রাকেশকে এক কষিয়ে থাপ্পড় মেরে দিয়েছে। তো আমরা তো সবাই হকচকিয়ে গেছি, স্যারও খুব খারাপ পেয়েছে, ছেলেটা তো জাস্ট ইন্ট্রোই হতে এসেছিলো তাই না, সো দ্যাট তোমাদের থেকে নোট পাবে, ম্যাথসটা বুঝতে পারবে, ওর তো ওই ম্যাথসেই গলত। বলছে কষিয়ে থাপ্পড় মেরেছে, তারপর স্যার ওকে অনেক বকা ঠকা দিয়েছে, ওই রাগের চোটে চলে এসেছে। কিন্তু মানু তো কোনোদিনও এরকম করে না। তো এখন একটা মায়ের জন্য মানে কি করবে, ওনার মেয়েকে তো উনি চিনতে পারছেন না, কারণ ছোটোবেলার থেকে মানুষ করেছে, একটা মেয়ে বা ছেলেকে একটা মার থেকে ভালো কেউ চেনে না, এই মানুকে উনি চিনতে পারছেন না। এরকম কেন চেন, স্পেশালি কোনো পুরুষ মানুষ, অথচ ওর মা হাত দিচ্ছে, ঠাকুমা হাত দিচ্ছে, কিচ্ছু না, কোনো পুরুষ মানুষ যদি হাত দিতে চায় ও এরকমভাবে রিয়েক্ট করছে। ঠিক আছে, তো ওর ঠাকুমা বলছে ওকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, যখন বলছে নিয়ে যেতে হবে, মানু চিৎকার, কোথায় নিয়ে যাইবা আমারে, কই নিয়ে যাইবা, সাহস বুকের বাটা থাকলে নিয়া দেখা। তখন তুই তুকারি, বুকের বাটা থাকলে আমারে নিয়ে গিয়া দেখা, আমিও দেখি তুই কোন জায়গায় আমার নিয়ে যাস। তো ব্যাপারটা কি হয়ে যায় যে এমনি ঝাড়া ঠাড়া টোনা টোটকা ঠিক আছে, বাট ভূত নামানো ওইসব তো আমরা আর চিনি না। ঠিক আছে, এই কেউ হয়তো কোনো শীতলা মা পেয়েছে বা শীতলা মন্দিরে গেলাম, একটু ঠাকুরমশাই ঝাড়িয়ে দিন, ওইটুকুনি। এখন ভূতে ধরলে কে কি করতে পারে, যারা আমরা ওয়াকিবহল নয়, আমরা কি জানবো কে করে না করে? তো ওই শরণাপন্ন হলেন ওই আচার্যি ব্রাহ্মণ যে কুষ্টিটা করেছেন। তো বলছে ঠাকুরমশাই এই অবস্থা মানোর, আপনি তো বলছিলেন কুষ্টিতে লেখা আছে, আমি তো ভাবি নাই এরকম দশা হইব, আমি কি করুঁ? তো বলছে দেখেন আমি তো খালি কুষ্টি টুষ্টি এগুলিই বানাই, এগুলি তো আমি জানি না, কিন্তু আমার একজন চেনা পরিচয় আছে, উনি কামাখ্যা গিয়াও অনেক রকমের তন্ত্র সাধক শিক্ষা এসে, তো আপনারা আমি একটা কাজ করি, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করায় দিই। তো ভদ্রলোক নিজে ফোন করে ওই জ্যোতিষী, যেহেতু ওদের ফ্যামিলির সঙ্গে না এই আচার্যের অনেক ভালো রিলেশন, মানে ওদের ঠাকুমা মানে ওর বাপ ঠাকুর দাদা সবারই কুষ্টি, মানে এর না জেনারেশন ওয়াইজ চলে আসছে। এর আগে মানে এই আচার্য ব্রাহ্মণের দাদু হয়তো বানাতেন, তারপরে বাবা বানাতেন, এখন উনি বানাতেন, কুষ্টি বানাচ্ছে। তো উনি নিজে নিয়ে এসছেন, নিয়ে আসার পর তো মানুর অবস্থা খুবই খারাপ। তখন ওই মানে তান্ত্রিক বললেন যে খুব খারাপ একটা জিনিস এসছে, হ্যাঁ তোমার মেয়ে নিজেও জানে না তোমার মেয়ে কী করছে, তো ও যা করছে না তোমরা আঘাত পেও না, তোমরা কষ্ট পেও না, খুব খারাপ একটা জিনিস এসছে। তো উনি বললেন যে উনি না তোমার বললাম কামাখ্যা তন্ত্র সাধক, উনি কিছু কিছু সাধকের এর আগেও বলেছি এক শ্বাসে তোমার উঠাতে হয়, শেকড় উঠাতে হয়, অমাবস্যা পূর্ণিমার রাতে গিয়ে মানে তোমার এক মানে এক কি বলে এক খাবলায় একটা মাটি বা সঙ্গে যা কিছু হয় এক খাবলায় ওই মাটি তুলে আনতে হয়, ওগুলি দিয়ে কিন্তু ওনার নানা রকম জিনিস করে আর কি। হ্যাঁ, তো বলছে যে আমি এই জিনিসটা দিয়ে যাচ্ছি, কষ্ট মষ্ট করে তুমি পড়ালে দেখবে একটু নিস্তেজ হয়েছে। এখানে একটা প্রপার যজ্ঞ করতে হবে, যেহেতু কালী প্রতিষ্ঠা, মা কালীর জন্য 108টা জবা ফুল, বিষ্ণুর জন্য 108টা তুলসী, শিবের জন্য 108টা বেলপত্র, এগুলি দিয়ে পুজো করব, প্লাস হোম যজ্ঞ হবে, হোপসো তারপর সব ঠিকঠাক হয়ে যাবে। তো উনি পার্টিকুলার একটা সময় দিয়ে গেলেন, এবং হ্যাঁ মানুকে কিন্তু ওই শেকড় মানে ওই শেকড়টা যে দিয়ে গেছিলেন মাদুলি জাতীয়, ওটা পড়াতে খুব কষ্ট হয়েছে, মানে ওইটুকুনি ক্লাস 10-এর মেয়ে, ঠিক আছে, স্লিম অ্যান্ড ট্রিমি ছিল। তো অনিমাদি তো আমাকে পাঠিয়েছে, বলছে ওর বাবা, ওর কাকা, ওর ভাই, ওর ঠাকুমা কেউ ওকে জড়িয়ে ধরতে পারছে না, মানে কিছুতেই রাখতে পারছে না, খুব কষ্ট হয়েছে ওকে পড়ানোর পর মেয়েটা আস্তে 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 নিস্তেজ মানে কি, তারপর জ্বর হওয়া শুরু করলো, তারপর ও কোনো কাজ মানে হয় না যে একদম পুরো দুর্বল হয়ে গেল। তো আন্টিল আন্ডে সেই যোগ্যটা হয়, ও কিন্তু ওইরকমভাবেই ছিল। তো এক মতে ভালোই হয়েছে, অতটা উগ্র হয়নিও।
তো তখন যখন মানে ওই তন্ত্র সাধক এসছেন এখানে ইয়ে করতে, যজ্ঞটা করতে, তো উনি বললেন যে মানু এরকম এরকম করছে, এখন অনেকটা ঠিক হচ্ছে, আমি ওটার জন্যই পড়াতে বলেছি, কারণ যদি আপনারা না পড়াতেন না ও আমাকে কিচ্ছু করতে দিত না। তো উনি যাগযজ্ঞ করলেন, করার পর ওই যজ্ঞের টিকা নিয়ে গিয়ে মানুকে লাগিয়েছে, লাগানোর সঙ্গে সঙ্গে সেন্সলেস। এখন যে সেন্স এসছে, এখন এতদিনের জিনিস মানু কিচ্ছু বলতে পারে না। মানে হঠাৎ পিঙ্ক কালারের সালোয়ার, এই পিঙ্ক কালারের সালোয়ার টাকার বুঝে কেন, তুই তো পুজোর সময় নিবি বলেছিলি, ওর জন্য তোর জন্য পুজোর সময় পিঙ্ক কালারের সালোয়ার কেনা হয়, বলে আমি কবে বললাম, আমি পিঙ্ক কালার পছন্দই করি না। এখন আবার ফর্মে ফিরে আসছে। তারপর বলছে মা তোর কী হয়েছে রে? বলছে মা আমি না কিছু মনে করতে পারছি না, আমার না শেষ একটু একটু মনে আছে। বলছে কী মনে আছে? বলছে ওই যে সেদিন তো আমি পড়ে গেলাম, ব্যথা পেলাম, তারপর দিন তো স্যারের বাড়ি ছিল, আমি স্যারের বাড়ি যাচ্ছিলাম, আর স্যার তো একটু তাড়াতাড়ি আমাদেরকে যেতে বলছিল। ওই দিন যেন মা একটা ছেলে এসে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি অমুক স্যারের কাছে পড়ো? তা বললাম হ্যাঁ। বলছে আমিও না ওই স্যারের কাছে টিউশন নেব। তাই আমি বললাম তুমি এখন নেবে? এখন তো আমাদের এক্সাম চলেই এসছে। বলছে হ্যাঁ আমার একটু প্রবলেম হচ্ছিল বলে, কথা বলে বলে ছেলেটা না, আমি আর ওই ছেলেটা গেটে ঢুকলাম, তারপর থেকে আমি আর কিছু বলতে পারি না। আচ্ছা, তারপর থেকে আমি আর কিছু বলতে পারি না। তো তারপর মানে ওই তন্ত্র সাধককে বললেন যে মানু কিন্তু এসব কথা বলছেন, বলছে মানে হয়তো তোমার মেয়েকে পছন্দ হয়ে ও চলে এসেছিল তোমার মেয়ের সঙ্গে, তারপরে আর স্মৃতিটা নেই, ও হয়তো ভেবেছিল ওকে নিয়ে চলে যাবে। তো ওই বলে না যে একদম রাখে হরি মা রেখে, তো ওই সময় যেহেতু ওরা পুরো ধরে ফেলেছিল ব্যাপারটা, তাই ওকে হয়তো বাঁচিয়ে নিতে পেরেছিল। তো এই ছিল একটা ঘটনা। পাহাড়ে এইসব জিনিস মনে হয় বেশি হয় নাকি? হতে পারে, কারণ কি দেখো পাহাড়ের বাঘ খাদ খুব বেশি, পাহাড় থেকে গড়িয়ে পড়লে মারা যায়, আকস্মাৎ মৃত্যুটা বেশি হয়, মেবি এটার জন্য হতে পারে। ইনফ্যাক্ট তুমি বিশ্বাস করবে না, আমার বাড়ি থেকে কামাখ্যা 15 মিনিট দূরত্ব, আমি যখনই যাই মা কামাখ্যার কিন্তু আমি দর্শন করি। কামাখ্যা পাহাড়েও জানো তো এমন অনেক ঘটনা এসেছে যে কামাখ্যা পাহাড় থেকে ভূতে ওকে তাড়া করেছে, ভূত পজেস করে নিয়েছে, এরকম অনেক ঘটনা এসেছে। আচ্ছা, যাই হোক, এবার সেকেন্ড ঘটনার দিকে যাই। এমন একটা এন্টিটির ব্যাপারে বলবো যেটা হয়তো আমি এর আগেও আসিনি, পরেও আসিনি। পাঠিয়েছিল আমার তোমার মালদা নিবাসী ইন্দ্রাণী ঘোষ বলে, ঠিক আছে? ও একাধিক ঘটনা পাঠিয়েছে এবং এই ঘটনাটাও মানে মারাত্মক একটা ঘটনা বলছি। সেটা হলো ইন্দ্রাণীর হাজব্যান্ড, মানে এর আগেও ওর জীবন অনেক কিছু ভৌতিক কিছু হয়ে গেছে এবং ওটার জন্য ওর মা আর বাবার একমাত্র সন্তান। তো ও কী করতো, ওর হাজব্যান্ডের সঙ্গে তো থাকতো, প্লাস ফ্রিকুয়েন্টলি ওর মার বাড়িতেও কিন্তু ভিজিট করতো। তো 2020 ডিসেম্বর থেকে এই ঘটনাটা শুরু হয়। 2021 মার্চে অ্যাকচুয়ালি ওরা ব্যাপারটা জানতে পারে। সেটা হলো যে ওর মায়ের বাড়িতে, মানে ইন্দ্রাণীর মার বাড়িতে একজন ডোমেস্টিক হেল্পার আসেন, যার নাম হলো মিনুদি। তো বলছে মিনুদি, আমরা ডাকি মিনুদি না, ও সত্যি দিদির মতো, মানে এরকম কি বলবো, নিজের মানুষও হয়তো করে না। জেনারেলি হাউস হেল্পরা কী করে, একদিনের ছুটি, দুদিনের ছুটি, ঠিক আছে, আসবো না। তো ও কী করতো, যেহেতু আমাদের যাতে কষ্ট না হয়, এরকমও হয়েছে রুমকিতে 102 জ্বর নিয়ে এসে, না তোমাদের কষ্ট হবে, বাসনটা ধুয়ে চলে যাই তাহলে তো অতটা কষ্ট হবে না। বলছে আমি প্যারাসিটামল ওষুধ দিচ্ছি, ও বাসন মাজতে এসছে আমার ঘরে। তো এতটাই ভালো, ঠিক আছে, ছুটি ছাটা নিতে চাইতো না, না তোমাদের কষ্ট হবে গো, তোমাদের কষ্ট হবে গে, এরকম। মানে সত্যি কথা বলতে গেলে আমরা ভালোবাসি, কিন্তু তার পরিবর্তে ভালোবাসাটা পাওয়াও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, তাই না? তো উনি যখন কাজে ঢোকেন 2020-তে, উনি বলেছিলেন 2020-তে ডিসেম্বর মাসে উনি একটা ছুটি নেবেন। কেন? ওনার বড় মেয়ের বিয়ে। আর ও যেই জায়গার, মানে যেই কমিউনিটি বিলং করে, মিনুদির কথা বলি, ওদের কমিউনিটিতে নাকি ওই 16-17 বছরের মেয়েদের বিয়ে দিয়ে দেয়, মানে এর বেশি হয়ে গেলে মানে বুড়ি হয়ে গেছে মেয়ে, ওরকম টাইপের, ঠিক আছে। আরেকটা কথা, মিনুদিদের শ্বশুরবাড়িতে ও থাকে না, কারণ কিছু একটা মানে হয় না, কিছু ওই পারিবারিক কিছু সমস্যার জন্য ওনার হাজব্যান্ড ও আর ওনার 2 মেয়ে 1 ছেলে ওরা আলাদা হয়ে যায়, ঠিক আছে। আলাদা হয়ে তোমার ওইখানেরই কোনো একটা আশেপাশে এরিয়াতে মাটি কিনে কোনো মতে আর কি কষ্টের সৃষ্টে আর কি একটা বাড়ি বানিয়েছে আর কি, ওই বেড়া ঠেড়া দিয়ে। 2020-তেও ওই জায়গায় কিন্তু কারেন্ট আসেনি, তার মানে ভাবো কেমন রিমোট এরিয়া। ওরা লম্ফ কুপি ওইসব জ্বালিয়েই কাজ করতো। আর মিনুদির হাজব্যান্ড ছিল পর্যায়ী শ্রমিক। তো বলেছিলাম ঠিক আছে, ওকে ফাইন। তো ওর বিয়েতে ওরকম ছুটি নিয়ে আসার পর বলে 2021 জানুয়ারি, মানে মিনুদি তো আমাদের সঙ্গে, আমি বললাম কেমন রিলেশন আমাদের সঙ্গে, খুব ভালো। উনি দেখে থম মেরে বসে থাকে,
কিছু কথা বলছে না। ও মিনুদি কী হয়েছে, তুমি কি রাগ করেছো? না না, কেন রাগ করবো, কি বলো, আমি কেন রাগ করবো, কিছু তোমরা কিছু করোনি, কই আদর করো, এত ভালোবাসো, আমার কত কষ্টের খেয়াল রাখো, বলে না চুপ হয়ে যেত। আবার যদি খোঁচাতাম, ও মিনুদি তাহলে চুপচাপ করে বসে আছো কেন, কি বলবো, ভালো লাগে না গো। তারপর 2021 মার্চ মাসে একবার কি হয়, মিনুদি কথা মানে ও ইন্দ্রাণী সেদিন গিয়ে খোঁচাচ্ছে, তুমি 2 মাস ধরে দেখছি তোমার মুড এরকম অফ, কিছু একটা হয়েছে, তুমি নিশ্চয়ই তোমার পরিবারের মানুষ ভাবো না, তাই তো বলো না, বলে না যখন এই কথাটা বলেছে উনি হাউ হাউ করে কেঁদে দিয়েছে। বলছে কি বলবো, তোমরা বিশ্বাস করবে, তোমরা তো বিশ্বাস করবে না, আমি কী বা বলবো, হ্যাঁ তোমরা, আমি কী বা প্রমাণ দেবো, তোমরা কেনই বা বিশ্বাস করবে, বলে কান্না শুরু করলো। তো বললো যে তুমি বলে তো দেখো আমাদের। হ্যাঁ, বলছে যে আমার ছোটো মেয়েটার সঙ্গে না প্রচণ্ড সমস্যা হচ্ছে গো দিদি। বলছে কি হয়েছে? তো বলছে সমস্যা হচ্ছে 2 মাস ধরেই, মানে স্পেশালি আমার বড় মেয়ের বিয়ে হওয়ার পর। তো বলছে ও আমাকে একটা কথা বলতো, ও মামা, মানে যেহেতু পর্যায়ের শ্রমিক, উনি চলে গেছেন, ওনার হাজব্যান্ড, ওনার বড়দির বিয়ে হয়ে গেছে, থাকতো মিনুদি, তোমার ওর ভাইটা আর পুচকিটা, বাচ্চা মেয়ে মানে অত বাচ্চা না, ধরো 13-14 বছর। হ্যাঁ, তো আগে মিনুদি ঘুমাতো, তারপরে তোমার ভাইটা ঘুমাতো, একদম কর্নারে সেই বাচ্চা মেয়েটাকে দিত, ওর নাম আমি না হয় দিয়ে দিই ফুলটুসি, ঠিক আছে, ফুলটুসিকে একদম ওই সাইডে দিত। তো একদিন কেঁদে কেঁদে বলছে, ও মামা, হ্যাঁ ও আসে জানো, প্রতি রাতে আসে, আর আমার না এদিকে ছয়, মানে একটা মেয়ের জন্য ওই স্পর্শ নিশ্চয়ই খুব সুখকর নয়, খুবই খারাপ স্পর্শ, যেটাকে আমরা বাচ্চাদেরকে ট্রেন করতে বলি ব্যাড টাচ, ঠিক আছে, অ্যান্ড প্রাইভেট পার্টসে হাত দেওয়া ওইরকম টাইপের। ও খুব কান্নাকাটি করে বলছে ধুর তুই কী সব, মানে ওর মা উল্টা ওকে বকা দিচ্ছে, সারাদিন আপন নাই দুপুর নাই ঘুরতে থাকিস, আলতু ফালতু স্বপ্ন দেখিস। হ্যাঁ, ও বলতো, কিছুতেই বিশ্বাস করে না। একদিন ওর বড় মেয়ে এসছেন, বড় মেয়ে আসার পর কি হয়েছে, তোমার প্রথমে মিনুদি, প্রথমে বড় মেয়ে, তারপর মিনুদি, তারপরে ভাই, তারপর কী বলে ফুলটুসি। তো সেদিন ফুলটুসির কী হয়েছে, মানে ওর অসুবিধা হয়েছে, বড় মেয়ে বলছে আমি ফুলটুসির জায়গায় চলে যাব, ফুলটুসি এই জায়গায় এসে ঘুমিয়েছে, ঠিক আছে। ওই দিন মানে রাত দুপুরে বড় মেয়ের ধুম চিৎকার, মা গো বাবা গো, কে আমার পায়ে হাত দিল গো, হ্যাঁ চিৎকার উঠেছে, উঠে না ওর ভাইকে বলছে, ভাই তো দেখে ঘুমানো, তো বলছে তুই না তো কে, বলছে মানে, বলছে ও মা একটা হাড্ডির মধ্যে মনে কি জাস্ট চামড়ার পাড়া, শুকনা খড় করা একটা হাড্ডি, ঠান্ডা, আস্তে আস্তে আমার পায়ে দিয়ে না এরকম করতে করতে যেই আমার উপরে উঠতে হাঁটুর উপরে ওঠা শুরু করলো, আমি তখন চিৎকার করলাম। আমি তো ভেবেছি ভাই, আমিও তো বলি ভাই এরকম কেন করবে, ভাই তো ঘুম। তখন বলছে, তখন মানে ইন্দ্রাণীকে বলছে, তখন না আমার একটু ডাউট হইলো, তার মানে আমার ছোটো মেয়ে যা বলে এমনি বলছে না, বলছে না। তারপর আমি বললাম কি ইঁদুর বেড়ালও, মানে উনি বড় মেয়েকে বোঝানোর জন্য বলছে দেখো ইঁদুর বেড়ালও হতে পারে, বলছে ইঁদুর বেড়ালে স্পর্শ আর মানুষের হাতের স্পর্শ আমি বুঝতে পারবো না, না ওটা স্পষ্ট মনে হচ্ছে 5টা আঙুল ছিল। তো বড় মেয়ে তো উল্টা তো বড় মেয়ে ভয় পেয়েছে, বলছে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। যাই হোক, ও তো শ্বশুর বাড়ি চলে গেছে, বাট এই 3টা প্রাণী কোথায় যাবে? তো সেদিন কি হয়েছে, সেদিন না মিনুদির না কেমন একটা খটকা লেগেছে, মিনুদি বলছে আগে তোর ভাই ঘুমাক, তারপর তুই, আমি লাস্টে ঘুমাবো। সেদিন মিনুদিও স্পষ্ট ফিল করলো ওই সেম হাত ধকপক করে উঠেছে। ওঠার পর মানে উনি তো ভয়ে ধকধক করছে, এখন উনি যদি মুখ থেকে কিছু কথা বের করেন এই 2টা বাচ্চা তো ভয় পেয়ে যাবে, অ্যান্ড উনি এটা পুরোপুরি প্রমাণ পেলেন যে ওনার ছোটো মেয়ে এমনি বলছেন না। তো সেদিন সকালবেলা না মিনুদি ওর ছোটো মেয়েকে জিজ্ঞেস করছে, আচ্ছা মা তুই যে বলতি এটা কেমন ছিল, কী ছিল, তুই কি কোনোদিনও ওকে দেখেছিস? বলছে হ্যাঁ মা আমি দেখেছি। বলছে তুই দেখেছিস? বলছে হ্যাঁ। বলছে কেমন? বলছে যে ওই যে 2-3 বছরের বাচ্চা যতটুকু হয় না সাইজের ওই রকম, এবং ওই মোগল আমলের যেরকম ড্রেস আপ পরে থাকতো না রাজরারা, বলছে ওই রকম, আর দেখতে প্রচণ্ড ভয়ঙ্কর মুখ, বিদঘুটে মুখ। হ্যাঁ, ও এসে আমার সঙ্গে এরকম করে। তো উনি তো ভয় পেয়ে গেলেন। এই সময় মানে কি করবেন বুঝতে পারছেন না, একা মহিলা হলে যা হয়। ওনার হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডকে না সেদিন কিছু বলেনি, ওই ওনারা 3 জন ঘুমিয়েছে, হাজব্যান্ড নিচে ঘুমিয়েছে। সেই দিনও না ওই রকম সেম মানে মিনুদি খবর মানে বুঝতে পারলেন এবং চিৎকার চেঁচামেচি করে উঠলেন। তো হাজব্যান্ড বলছে যে কোনো ইঁদুর বেড়াল হবে, তো বলে দেখো ইঁদুর বেড়াল নাকি। তো সারা কুপি লম্ফ নিয়ে সারা ঘর বাড়ি তন্ন কিচ্ছু নেই, কিচ্ছু বলতে কিচ্ছু নেই। পরের দিন সকালে ওর হাজব্যান্ডকে সব কথা খুলে বলে, তোমার বড় মেয়ে প্রত্যক্ষ করেছে, তোমার ছোটো মেয়ের সঙ্গেই হতো, অ্যান্ড আমার সঙ্গেও কিন্তু 2 দিন হয়েছে। তখন বলে তার মানে তো এটা নিশ্চয়ই হিতে বিপরীত হচ্ছে। তো ওনারা একটা স্থানীয় গুণিন ওঝার কাছে গেছে। তো গুণিন দেখে বললেন যে ওর উপর জিন আসার করেছে। যে কি জিন?
বলছে হ্যাঁ এটাকে ওরা বলে পাতাল জিন, পাতাল জিন, বামুন জিন। আমি বামুন জিন নাম দিয়েছিলাম যেহেতু ছোট তো তার জন্য বামুন জিন, অ্যাকচুয়ালি উনি বলেছিলেন পাতাল জিন। এরা নাকি জলে থাকে এবং সেখান থেকেই মানে মেয়েটার প্রতি আকৃষ্ট হয়ে এসছে। তো কবে থেকে শুরু হয়েছে তখন ইন্দ্রাণীকে মিনু মাসি বলছে কথাটা উনি ঠিকই বলেছেন। ওই বিয়ের আগে জল সুচতে যায় না নদীতে, যদিও ডিসেম্বর মাস, জল সুচতে যখন গেছিল বাচ্চা মেয়ে তো ছোটো মেয়েটা, ওই জল দেখে না ওখানে দিয়েছে ঝাঁপ সাঁতার কাটবে বলে, যেহেতু ওখানে ওদের তো অভ্যস্ত, চান ঠান করে আর ড্রেস চেঞ্জ না করে গামছা জড়িয়ে ঠড়িয়ে চলে এসছে, তখনই দৃষ্টিটা লেগেছে। হ্যাঁ, তো গুণিন ওঝা যা দিয়েছে কোনো কাজ আসেনি, মেয়েটা ওরকমই অসুবিধা ফিল করছে আর কি, বেচারি বহুতই কষ্ট পাচ্ছে। তো আমি বললাম মার্চ মাস ছিল 2021 মার্চ মাসে ইন্দ্রাণীকে এই কথা বলেছে। অ্যান্ড বলে না ভগবানের অশেষ কৃপা, প্রত্যেক মার্চ মাসে ইন্দ্রাণীদের গুরুদেব ওনার মঠ থেকে এই ইন্দ্রাণীদের বাড়িতে আসে, স্থানীয় যারা যারা দীক্ষা নিতে ইচ্ছুক ওইখানে দীক্ষা হয়, ওদের বাড়িতেই দীক্ষা হয়, প্লাস ভোগ হয়, কীর্তন হয়। তো বলছে গুরুদেব আসছে, গুরুদেবের সঙ্গে তুই কথা বল। ইন্দ্রাণীর মা বলছে, ইন্দ্রাণীর মা তো একচোট মিনুদিকে বকলেন যে তুই কেন আমাকে বললি না, যে তোমরা বিশ্বাস করবে কি না, বলেই তো দেখতি করতাম কি না, হ্যাঁ তাহলে হয়তো মেয়েটা এত কষ্ট পেতো না এতদিন। তো গুরুদেব এসছেন, গুরুদেবকে খুলে সব বললো, মেয়েটাকেও নিয়ে এসেছিলো ফুলটুসিকে। হ্যাঁ, গুরুদেব সব কথা বলার পর গুরুদেব বলছে গুণিন কিন্তু ঠিকই বলেছে, ও জিনে ওই পাতাল জিনেই ওর উপর আসার করেছে এবং তোর মেয়েকে তো আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। তো বলছে যে আমি একটা মাদুলি ধারণ করতে দিচ্ছি, কিন্তু কিছু রিচুয়ালস আছে, এটা করতে হবে। ও কোনোদিনও মরা বাড়িতে যেতে পারবে না, ওষুধ বাড়িতে যেতে পারবে না। যদি মরা বাড়ি হয় না যে এমন কেউ মারা গেল যে তুমি যাবেই, উপায় নেই, সেই ক্ষেত্রে তুমি তাবিজটা খুলে গিয়ে এসে আবার ওটা শোধন করে পরে নেবে, কিছু না, ওই গঙ্গা জল দিয়ে ধুয়ে নিলেই হবে, পরে নেবে। তো এইটা করতে হবে, ঠিক আছে। এবং এই মাদুলিটি নিয়ে যাওয়ার পর ঠিক মেয়েটা কিন্তু সুস্থ হয়ে গেল, আর কোনো প্রবলেম হলো না। গুরুদেবও চলে গেল, ঘটনা শেষ। না শেষ না, বাকি আছে, দাঁড়া। আচ্ছা না, তো 2 মাস পুরো ভালো কাটলো। আবার ইন্দ্রাণী একদিন ফলো করছে মিনু তো এরকম করে, আচ্ছা ফলো করছে, মুখ ভার হয়ে আছে। এর দুদিন আগে একটা ইনসিডেন্ট হয়েছে, মিনুদি এসে ইন্দ্রাণীদের বাড়িতে বলেছিল, যেহেতু মিনুদি বাড়িতে কাজ করতো, ওদের পাড়াটা না ওই রকম মানে জেনারেলি নিম্ন মধ্যবর্তীর থেকেও যদি এক স্টেজ নিচু যারা আর কি, মানে বুঝতে পারছো তো, দিন আনে দিন খায় ওই রকম শ্রেণীর মানুষরাই থাকতো। এবং যেহেতু ওর মা সবসময় কাজে থাকতো না, এই ফুলটুসি পাড়ার সবার মানে চাহিদা, মানে সবাই ওকে ভালোবাসে, খুব টেক কেয়ার করে। আর ওদের পাশেই একজনের বাড়ি আছে যেখানে আর কি ফুলটুসি প্রায়শই যায়, খুব আদরও করে। হ্যাঁ, দেখবে বাচ্চারা যেখানে আদর পায় সেখানেই কিন্তু ছুটে যায়। তো উনি এসে বলছিলেন ইন্দ্রাণীকে যে জানো ওই পাশের বাড়ি, জানো ওই যে বললাম না হাজব্যান্ড ওয়াইফ খালি ঝগড়া করে হাজব্যান্ড ওয়াইফের না এমন ঝগড়া হয়েছে, হাজব্যান্ড তো পুরো মানে ইয়ের মধ্যে চেলে কাঠার মধ্যে ও কাণ্ড বাঁধিয়ে ফেলেছে। আমি আর বললাম না কি বাঁধিয়েছে আর কি, আত্মহত্যা করেছে। তো খুব চিৎকার করেছিল, আমি তো ছুটে গিয়ে দেখি এই অবস্থা, না গো আর বাঁচানো যায়নি। এই ইনসিডেন্টের পর থেকে আবার ওনার মুড অফ। তো ইন্দ্রাণী আবার জেকে বসলো, কি হলো গো তোমার, আবার তুমি মুড অফ, আবার তোমার মেয়ে তো ঠিকই হয়ে গেছে। তখন উনি কেঁদে ফেলেছে, না গো ঠিক হয় নাই গো, আমার মেয়ে একদম ঠিক হয় নাই, আবার শুরু করছে উৎপাত। বলছি উমা, গুরুদেব তাবিজ দিয়ে গেল, হ্যাঁ এতদিন 2 মাস ঠিক হলো, এখন আবার বলছো ঠিক হয়নি, যদি ঠিক না হওয়ার থাকতো তো আগেই হতো, তখনও তো প্রবলেমটা ফেস করতো। কাঁদছে, তখন ইন্দ্রাণীর মা ধরছে, এই তুই 2 দিন আগে বলেছিস না তোদের পাশের বাড়ি কে মারা গেছে, তোর মেয়েকে গেছিল? বলছে হ্যাঁ, আমার আসলে ওর সঙ্গে তো খুব ভালো ওদের সম্পর্ক, ওর কাকিমুনির না কান্না শুনে আমি জাস্ট হাত ধুতে মেয়ে তো খাওয়ার পাতে উঠে ছুটে গেছে, লোকটাকে নামানোর সময় মেয়েটা হেল্প করেছে, যেখানে অলরেডি লোকটা নেই, ঠিক আছে, হেল্প করেছে, হাত পায়ে তেল মেখেছে যাতে ঠান্ডাটা গরম হয়, যাতে শ্বাসটা ফিরে আসে, এই কাণ্ড উনি করে বসেছেন, ঠিক আছে। এখন কি হবে, গুরুদেবকে ফোন করেছে, গুরুদেব বলে ওটাকে শোধন করে দে, আর কি বলবো, হয়তো ওকে ছুতে পারবে না কিন্তু ওর উপস্থিতি টের পাবে, আমি মার্চ মাসের আগে তো আসতে পারবো না, কারণ ওনার সব কিছু মানে উনি এই জায়গা থেকে এই জায়গায় অনেক মানুষ দীক্ষা নেওয়ার জন্য বসে থাকে, ওনার তো সব শিডিউল থাকে না। আর বলছে মার্চ মাসের আগে তো হবে না, তুই এটা শোধন করে ওকে পড়া, ওকে ছুতে পারবে না কিন্তু ওর পিছও ছাড়বে না। ঠিক পিচ কিন্তু ছাড়েনি, ঠিক আছে।
এই মানে আমি তো বললাম মিনুদির হাজব্যান্ড পর্যায়ী শ্রমিক ছিল, উনি তো মাঝে মধ্যে আসতেন, ওকে হয়তো ছুতে পারছে না কিন্তু ও তো সব মেহসুস করতে পারছে ওই জিনিসটাকে, হ্যাঁ। আর এর মধ্যে মিনুদি আর মিনুদির হাজব্যান্ডের মধ্যে ধুম ঝগড়া, হাজব্যান্ড ভাই ঝগড়া করতো, ঝগড়ার ঝাল মেটাতো এই মেয়েটার উপর। হাজব্যান্ড রেগে গেলে ফুলটুসিকে মারতো, মাও রেগে গেলে ফুলটুসিকে মারতো। ওই বেচারা এত কষ্ট করে হঠাৎ একদিন মিনুদি এসে ইন্দ্রাণীকে বলে আমার মেয়ে ভেগে গেছে। মানে যে ছোটো মেয়ে এরকম ওই একটা ওই মুখ পাড়ার ছেলের সঙ্গে বিয়ে করে নিয়েছে, আমি আর রিলেশন রাখবো না, আমি সম্পর্ক নেই। তো ও বলছে, ইন্দ্রাণী বলছে আমরা তো কী বলে, হ্যাঁ। তো যাই হোক 2 মাস পরে নাকি আবার হয় না, মা মেয়ে কত আর রাগ করে থাকা যায়, আবার তো সেই হয়। তখন ইন্দ্রাণী একটা কথা জানতে পারলো যে জিনটা পিছিয়ে ওর শ্বশুরবাড়ি অবধিও গেছে। আচ্ছা। একদিন রাত্রেবেলা মানে ওর হাজব্যান্ড ওয়াইফ মানে ওদের তো অ্যাটাচ নয়, দূরেই হয় টয়লেট বাথরুম, ও টয়লেট করতে যাবে, এন্ড দ্যাট টাইম দেখে উঠানে সেই রাজকীয় পোশাকে দাঁড়িয়ে আছে। এবং ওকে যখনই মানে প্রথমবার যে মানে গুরুদেব তাবিজ দিয়েছেন, বাধা দিয়েছে, তারপর যখন নষ্ট হয়ে গেল, যখন এসছিল না বহুত ভয়ঙ্করভাবে কিন্তু ওকে এসছিল, মানে বিদঘুটে হাসি দিয়ে ওকে আরও বেশি মানে টর্চার করেছিল। এখনও ওকে দেখে না মানে এমন বিদঘুটে হাসি দিয়েছে, ও তো চিৎকার করে ওখানেই ফেন্ট। ওর হাজব্যান্ড ওকে তুলে ধরে, তো হাজব্যান্ডকে সব কথা খুলে বলে। হাজব্যান্ড অনেকটা জানতো, তো হাজব্যান্ডের একজন তন্ত্র সাধক ছিলেন, ওই তোমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ওদিকেই, হ্যাঁ। তোমার ওখানে নিয়ে যাওয়ার পর তন্ত্র সাধক বলেছেন যে হ্যাঁ ঠিকই আছে, ওর পিছিয়ে আসে, কিন্তু এখন কিছু করতে পারবে না, তোদের তো বিয়ে হয়ে গেছে। আর বলে না সাপে বর হয়েছে, খুব ভালো হয়েছে যে ফুলটুসি ভেগে বিয়ে করেছে, যদি পারিবারিক মত নিয়েও বিয়ে করতে চাইতো ও তোদের বিয়ে হতে দিত না, তোকে তো মেরেই ফেলতো। যেহেতু হুট করে হয়ে গেছে, এও বুঝতে পারেনি, তো ওর জন্য তোরা বেঁচে গেছিস, এখন ও হয়তো তোদের কিছু করতে পারবে না। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই কিছু ধারণ করার জন্য দিয়েছে। তারপর অবশ্য আর ওই পাতাল জিনের বা বামুন জিনের কিন্তু উৎপাত ওরা আর ফলো করেনি। তো এই ছিল কিছু জিন বলে না যে জিন যদি পিছনে পড়ে যায় ছোটানো কিন্তু খুব কষ্ট, সত্যি তাই। তোমাকে একটু ইন্টারাপ্ট করছি, এই জিনের ব্যাপারে বলছি, আমি যদিও ওই ঘটনাটা এখনও শেয়ার করছি না, আমার ঘটনাটা শুনে আমি এতটাই অবাক হয়েছিলাম। আমার খুব ক্লোজ ফ্রেন্ড মৌসুমি, ও আসামেরই, ওর একটা মানে চেনা মানে পরিচয়ের মাধ্যমে পাঠিয়েছে, ওনার ওই মহিলার মানে ছেলে বিয়ে দিয়েছে, বুঝেছো? ছেলে বিয়ে দেওয়ার পর মানে ছেলের বাড়িতে গেছে, যেহেতু আমাদের বেঙ্গলি কালচারে কি আছে, মারা কিন্তু ছেলের বিয়ে দেখতে পারেন না, তো উনি আশীর্বাদ করতে গেছেন। ওদের না সেই মেয়ের বাড়িতে একটা জায়গা এরিয়া পরিত্যক্ত ছিল, না করেছে ওইখানে উনি মানে এক্সপ্লোর করতে গেছেন, গ্রাম তো সবারই ইচ্ছে করে দেখতে, বাস ওখানে জিন ওনার উপর ফিদা হয়ে গেছেন, ওই জিন শাশুড়ির উপর ফিদা হয়ে চলে এসেছেন, ওনাকেও কিন্তু ছাড়াতে বহুত কষ্ট হয়েছিল। তো ওটাও একটা ঘটনা আলাদা। আর একটা ব্যাপার হচ্ছে, একবার ছাড়ানোর পর যদি কোনোভাবে আবার আসে না, তখন যে মানে যে রেসটা থাকে সেটা দ্বিগুণ চারগুণ হয়ে যায়, প্রচন্ড চারগুণ হয়ে যায়। এটা আমি আগেও একটা এরকম ঘটনা শুনেছিলাম যে সেকেন্ড টাইম এসছে, তো তখন আরো দ্বিগুণ হয়ে গেছিল, প্রায় মানে দিত এরকম একটা মানে এইটা কি ওরা যদি না পালিয়ে যেত কিন্তু বেড়ে যেত, কিন্তু তাহলে হয়ে যেত, হ্যাঁ শেষ হয়ে যেত। মানে ওরা হয়তো সকালেও জানে না যে ওরা দুপুরবেলা পালিয়ে যাবে, হ্যাঁ মানে হঠাৎ করে ডিসিশনটাই, আর সেই টেটটা পাইনি, ওটাই সাপে বর যেটাকে বলে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আপনাদের কেমন লাগলো আজকের ঘটনা, কোন ঘটনাটি বেশি ভালো লাগলো সেটি জানাতে ভুলবেন না। রুমকি দিয়ে আবারও আসবে আশা করছি নতুন ঘটনা নিয়ে, অলরেডি আমাদের বলে দিয়েছে একটা ঘটনা বলবে, সেটা প্রিপেয়ার করে আসবে ভালো করে, যেহেতু নাগাল্যান্ডের ঘটনা আছে, তো আমি ওই সব ঘটনা একটু ভালো করে প্রিপারেশন নিয়ে আসতে চাই, কারণ তুমি জানো যে কি কন্ডিশনে আমি আজকে এসেছি, তো ওটার জন্য তো কিছু ঘটনা আমার মনে সময় নিয়ে ভালো করে তোমাদেরকে শোনালে তোমরা ভালোবাসবে, এনজয় করবে। একদমই। তো কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। থ্যাংক ইউ। নমস্কার।